এই ওয়েবিনারটা আয়োজনের জন্য আমি বানান, রোমেল ভাই, আজম ভাই সহ আয়োজক সবাইকে ধন্যবাদ জানাতে চাই প্রথমেই। আর এর মধ্যে আহ, আলোচক হিসেবে বলে গেছেন যারা, ওনারা হচ্ছেন কি সাম অফ দ্য ফাইনেস্ট লিগাল মাইন্ড অফ আওয়ার টাইম অফ দিস সয়েল। তো ওনারা ওনাদের একজন হচ্ছেন বিলেতে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন জসিম আলী চৌধুরী, আইনবিদ ও গবেষক আরিফ খান ভাই। তারপরে বলেছেন লোকমান বিন নূর ভাই, উনিও অধ্যাপনা করছেন ভার্সিটিতে। তো ওনারা হচ্ছেন সবাই খুবই ভালো বক্তা। হ্যাঁ, তো ওনারা এতগুলো ভালো ভালো কথা বলেছেন যে এখন আমার আসলে বলবার মতো কি কতটুকু আছে, তো সেটা নিয়ে আমি একটু শঙ্কিত। এবং আমি যেসব কথাগুলো বলবো ভেবেছিলাম তার অনেকগুলো ওনারা হয়তো বলে ফেলেছেন। তো এর মধ্যে থেকে যে কয়টি দু চারটি বাকি আছে, তো সেগুলো নিয়ে আমি মনোনিবেশ করাই ভালো হবে মনে হচ্ছে আমার। আহ, তো আমি একটা ছোট্ট একটা অ্যানেকডোট দিয়ে একটু শুরু করতে চাই আর কি প্রথমে। সেটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন অনেক আগে, ক্লেমেন্ট অ্যাটলি। তো উনি 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওকে ওনার হাত দিয়ে হয়। তো উনি আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ফ্রান্সের একজন খুব বিখ্যাত সমন্বয়ক ছিলেন, চার্লস দাগল। উনি পরে ফ্রান্সের প্রেসিডেন্ট হয়েছিলেন। তো ওনার সম্পর্কে আহ একটা খুব একবার একটা কথা বলেছিলেন। তো সেটাও এরকম যে উনি মানে চার্লস দাগল সেনাপতি হিসেবে খুবই ভালো, কিন্তু আহ রাজনীতিবিদ হিসেবে খুবই পচা। তো এই যে একটা আহ, ইট ইটের বদলে চার্লস দাগল যে পাটকেলটি ছুড়ে মেরেছিলেন, সেটা মোটামুটি এখন প্রবাদ প্রবচনের মতো হয়ে গিয়েছে পলিটিক্যাল অ্যারেনাতে। উনি বলেছিলেন যে রাজনীতি এমন একটা গুরুতর বিষয় যে এটা শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া নিরাপদ নয়। তো এখন এই ছোট্ট ভূমিকাটুকু দেওয়ার উদ্দেশ্য হলো, আমার কথাটা হচ্ছে আহ এখনকার কোন একটা রাষ্ট্রের আইন, শাসনতন্ত্র, বিচার ব্যবস্থা এগুলো এত গুরুত্বপূর্ণ যে কেবল জজ বা উকিলদের হাতে ছেড়ে দেওয়া যায় না। নাগরিক সমাজ, পেশাজীবী ও দেশের সামগ্রিক সারস্বত সমাজের একটা অংশের এগুলোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকা খুব জরুরি বলে আমি মনে করি। কিন্তু আমাদের দেশে এটা আমরা কম, আমরা আমি আমি অন্তত মনে করি কিছুটা কম। তো স্রেফ জজ ব্যারিস্টারদের হাতে আইন কানুন সঁপে দিয়েই আমরা কোন ক্রমে এটাকে পাশ কাটিয়ে যেতে পারলে যেন বাঁচি। বিল্লাত ভাইকে শোনা যাচ্ছে না, আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মিলাদ হ্যাঁ, ভাই শোনা বলেন। যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে আহ, মানে আমাদের একটা প্রবণতা হচ্ছে যে, আমার মনে হয় এটা ভুল হতে পারে, বাট আমার ধারণা যে আইন কানুন এগুলোকে জজ ব্যারিস্টারদের হাতে সঁপে দিয়েই কোনো মতে পাশ কাটিয়ে যেতে পারলেই যেন আমরা বাঁচি। তো এরকম একটা ব্যাপার আমি লক্ষ্য করি। তো এইটাকে আমি ব্রজেশ্বর ইফেক্ট বলতে চাই। তো এখন এই ব্রজেশ্বরটা কে? উনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরদের ঠাকুর বাড়ির খাস ভৃত্য। তো উনি শৈশবে রবীন্দ্রনাথের খানা খাদ্য, স্নান, অসুখ বিসুখ ইত্যাদি যাবতীয় সবকিছু দেখভাল করতেন ব্রজেশ্বর। তো এই এই ক্ষমতা পেয়ে উনি আবার বাচ্চাদের উপর খুব চোটপাটও চালাতেন। তো এই বিষয়গুলো রবীন্দ্রনাথ নিজেই তার জীবন স্মৃতিতে খুব একেবারে রসের ভিয়েন চড়িয়ে একেবারে বয়ান করেছেন। তো এখনো ব্রজেশ্বর সম্পর্কে, ওনার স্নান সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন কি? তো সেটা বলছেন যে শ্যাওলা ভরা পুকুরে উনি দু হাতে শ্যাওলা গুলো সরালেন ব্রজেশ্বর, সরিয়ে যে একটুখানি পরিষ্কার জায়গা পাওয়া গেল, এখানে ঝপাঝপ দু একটা ডুব দিয়ে চট করে ঘাটে উঠে এবং সবার ছোঁয়াছানি এড়িয়ে এমন একটা কায়দায় যে ঘরের দিকে চলে যেতেন, শিশু রবীন্দ্রনাথের মনে হতো যেন এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে যেতে পারলেই যেন উনি বাঁচেন। তো তা আমাদের দেশের আইন কানুন ব্যবস্থাগুলো কেউ আহ জানি না এরকম নোংরা কাদাময় কিংবা অবদ্ধ কিংবা অগম্য অথবা একেবারে পাতে দেওয়ার যোগ্য নয়,
এরকম কিছু একটা নিশ্চয় ভাবেন, ভেবে একে কোনো ক্রমে এড়িয়ে যাওয়ার একটা সচেতন বা অবচেতন প্রদর্শনীয় দৃষ্টিভঙ্গি আমাদের নাগরিক সমাজের মধ্যে বা ইন্টেলিজেন্সের মধ্যে বিরাজ করে। তো এখন এইটা একটা খুবই গুরুতর ব্যাপার স্যাপার মনে হচ্ছে। তো আমার এটা যদি একটা পর্যবেক্ষণগত তলোয়ার ভাবি, তো আমার কিছু ঢালও দরকার আছে আত্মরক্ষার জন্য। তো আমি দুটো পলিটিক্যাল অটোবায়োগ্রাফি, আমাদের দুজন খুব নাম করা স্টেটসম্যান এবং ওনাদের অটোবায়োগ্রাফি গুলো আরো বেশি সেলিব্রেটেড, সেগুলোকে ঢাল হিসেবে রাখতে চাচ্ছি। তো প্রথমটা হচ্ছে ওলি আহাদের খুব বিখ্যাত জাতীয় রাজনীতি 1947 থেকে 1975। তো ওলি আহাদ ছিলেন ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ তিন ত্রিকালদর্শী, এবং উনি প্রতিটা পিরিয়ডে খুবই সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। এবং বাংলাদেশের যখন হয় তখনও কিন্তু খুবই সক্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন। তো উনি 1972 সালে যখন বাংলাদেশের সংবিধান মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আইনটা যখন আহ পাশ হচ্ছিল, প্রণয়ন করা হচ্ছিল, তো সেইটা সম্পর্কে ওনার 700 পৃষ্ঠার বইটা, 700 পৃষ্ঠার একটা খুবই ঢাউস বই, নেই এমন কিছুই নেই বলা যায়। তো সেখানে সংবিধান রচনা সম্পর্কে উনি মাত্র দুটো বাক্য ব্যয় করেছিলেন। তা আমি ওনার বই থেকে একটু কোট করি। গণপরিষদ 1972 সালের 14ই ডিসেম্বর গৃহীত সংবিধানটি সত্যায়ন অথেন্টিকেট করে। গৃহীত সংবিধান মোতাবেক 1947 সালের 7ই মার্চ সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পৃষ্ঠা 580। আরেকজন হচ্ছেন উনি ভদ্রলোকীয় রাজনীতির একদম প্রবাদ পুরুষ বলা যায়, একেবারে সদ্য প্রয়াত হায়দার আকবর খান রণ। তো উনি ওনারও সুলিখিত এবং অত্যন্ত ব্যাপকভাবে পঠিত শতাব্দী পেরিয়ে নামে একটা পলিটিক্যাল অটোবায়োগ্রাফি আছে। তো সেখানেও এই বিষয়ে দুটির বেশি বাক্য অপচয় করেননি। সেখান থেকে একটু কোট করি আমি। উনি বলছেন, তখনও সংবিধান রচিত হয়নি, তবে ইঙ্গিত পাওয়া গেল তিনি অর্থাৎ বঙ্গবন্ধু সংসদীয় ব্যবস্থা প্রচলন করতে যাচ্ছেন। এটি একটি ভালো পদক্ষেপ ছিল। পৃষ্ঠা 307। এখন এই দুজন নাম করা তাত্ত্বিক এবং স্টেটসম্যানের কি অকিঞ্চিতকর বাক্য রচনা, এবং কি সম্পর্কে, সংবিধান সম্পর্কে। এবং এই সংবিধানটা দিয়েই এই ভূখণ্ডের আমরা সহ, ওনারা সহ, বন স্থল, মাটির নিচে যা আছে, মাটির উপরে যা আছে, সবকিছুকে কিন্তু আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে এই সংবিধানটার আওতায়। এবং গত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কিন্তু আমরা এর মধ্যে আছি, আরো নিশ্চয় অনেক দিন যাবে এই সংবিধানের আওতায়। এবং আমাদের যে প্রতিদিনের যে যাপন 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 করি আমরা প্রতিদিনেই কোনো না কোনো ভাবে, এটা আমাদেরকে কোনো না কোনো ভাবে স্পর্শ করে প্রায় প্রতিটি লোককেই। তো এইটা সম্পর্কে, এই সংবিধান সম্পর্কে ওনাদের ভিন্ন মত থাকতে পারে, ওনাদের অপছন্দ থাকতে পারে। তাহলে কি এর ভালো মন্দ থাকতে পারে, ফিলোসফি, কাঠামো, বা ওনারা কি চান, কেমন সংবিধান চান বা কেন চান, সেটা বলতে পারতেন। অন্তত ওটা বলা বিধেয় ছিল। কিন্তু ওনারা সেদিকে এই এই পথ ওনারা নাড়াননি খুব একটা। আরেকটা বিষয় লক্ষণীয় যে ওনারা দুজন কিন্তু এই আইন কানুন, সংবিধান, রাষ্ট্র বা শাসনতন্ত্র ইত্যাদি থেকে খুব খুব দূরের কেউ না, খুব কাছের মানুষ। ক্ষমতা, রাজনীতি, শাসনতান্ত্রিক ক্রমাধিকার, বিপ্লব, রাষ্ট্র গঠন, এগুলো ছিল ওনাদের সারা জীবনের ধ্যান জ্ঞান, নেশা পেশা দুটোই। তো এখন এই যে ব্রজেশ্বরীয় দৃষ্টিভঙ্গি, এটা যে খুব ভালো বা খুব অ্যাপ্রিসিয়েবল কিছু, তা তো না। কারণ কেন খুব একটা অ্যাপ্রিসিয়েট করা যায় না এই জিনিসটাকে। তো এক্ষেত্রে আমি ইউরগেন হাবারমাসের একটা একটা একটু স্মরণ নিতে চাই। উনি একটা জায়গায় বলেছিলেন যে আইন একদিকে কাজ করে আধুনিক যুগের সামাজিক ঐক্যবদ্ধতার প্রাথমিক মাধ্যম হিসাবে, অন্যদিকে এর ভূমিকা দাঁড়ায় ক্ষমতা হিসাবে, যে ক্ষমতা দিয়ে শাসিতদের আনুগত্য বাধ্যতা আদায় করা হয়। কারণ আধুনিক সমাজে ক্ষমতা একাকী নিজের বৈধতার নিশ্চয়তা দিতে পারে না। আইন শাসিতদের সম্মতি আদায়ের মাধ্যমে ক্ষমতাকে বৈধ করে তোলে। এখন আইন সম্পর্কে এত খারাপ কথা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি অন্তত শুনি নাই। অথচ এগুলো কিন্তু খুবই সত্য কথা। ক্ষমতার লিঙ্গ ফ্রাঙ্কা, রাষ্ট্রভাষা হচ্ছে আইন।
রাষ্ট্র, সরকার, ক্ষমতা, মানে সবাই এই এই ভাষাতেই ওনারা কথা বলেন। এখন এই ভাষাটা যদি আমরা না বুঝি বা অন্তত বোঝার একটা চেষ্টা না থাকে, সচেতন চেষ্টা না থাকে, তাহলে আমরা এই রাষ্ট্রের যে কলকব্জা কিভাবে চলছে এগুলো বুঝবো কিভাবে? আবার এই রাষ্ট্র বা ক্ষমতাকে এড়িয়ে যাওয়ারও তো কোনো উপায় নাই। এর ভিতরে আমাদেরকে নিজেদেরকে অ্যাকোমোডেট করতেই হবে। তা এখন আবার ধরুন এই যে রাষ্ট্র ক্ষমতা বা শাসনতন্ত্র, সংবিধান, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এর সবকটাতে কিন্তু দেশের প্রত্যেকটা নাগরিকের একটা ন্যায্য হিস্সা আছে। তো এইটা আমরা কিভাবে বুঝে নেব যে আমাদের হিস্সাটা? এখন ধরুন যে আমরা আমাদের যে আইন কানুন, বিচার ব্যবস্থা, এগুলা এক একটা স্টেট অ্যাপারেটাস, এগুলো এগুলো এ বিষয়ে সন্দেহ নাই। তো এগুলো এবং আরো অনেকগুলো স্টেট অ্যাপারেটাস দিয়ে রাষ্ট্র বা নানান কর্তৃপক্ষ, আজকালকার কর্পোরেশন আমাদেরকে কিন্তু সারাক্ষণ একটা পর্যবেক্ষণ ওয়াচের মধ্যে রাখে। নানান মতাদর্শ উৎপাদন এবং এগুলোর পুনঃ পুনঃ বিতরণের মাধ্যমে আমাদের চোখ এবং মগজ দুটাকে কিন্তু সারাক্ষণ আমাদেরকে খুবই ব্যস্ত রাখে, ব্যতিব্যস্ত রাখে। অন্যদিকে এখনকার হিসেবে বিভিন্ন রকমের গেজেট, তারপরে অ্যাপস, আন্তর্জালে আমরা প্রচুর ভ্রমণ করি। এই সবগুলো দিয়ে কিন্তু আমাদেরকে সারাক্ষণই ওয়াচ করতে থাকে, যে একটা বিগ ব্রাদারের মতো। তারপরে আজকাল এসেছে আবার গোদের উপর বিষ ফোঁড়ার মতো যেটা এসেছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে বিগ ডাটা মাইনিং ইত্যাদি বিষয় নিয়ে প্রথমে চেষ্টা করা হয় কি, মানে আমাদেরকে ফলো করে, প্রথমে তারা ফলো করে, আমাদের মন বোঝার চেষ্টা করে, তারপরে আমাদের আচরণ বোঝার চেষ্টা করে। তো এই করে করে আমাদের উপর যে যদি একটুখানি মোটামুটি এলেম হাসিল করা হয়, তারপর ওনারা আমাদেরকে তাদের কোন একটা ছকে যদি বেঁধে ফেলতে পারেন, তাতে ওনাদেরকে আল্লাহ পাবে। এরপর আর ওনাদের কিছু করা লাগবে না, আমরা নিজেরা অজান্তে এবং নিজেরা এগিয়ে গিয়ে সেসব মতাদর্শে বা চিন্তা চেতনা ভাবনার আমরা সাবস্ক্রাইবার হয়ে যাই, ফ্যান ফলোয়ার হয়ে উঠি। তো এখন এই যে একটা বৈধ বৈধ বলা যায় বা প্রকাশ্য, আবার কিছু গোপন সার্ভেলেন্স, স্টেট সার্ভেলেন্স বা ইন্টারন্যাশনাল সার্ভেলেন্স, এগুলোর মধ্যে আমাদের বাস করতে হবে। এখন তাহলে আমাদের কি করা? তো সেখানে একটা উপায় হতে পারে যে আমরা যে এই যে এদের যে স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রের যে স্টেট ল্যাঙ্গুয়েজ সমস্ত রাষ্ট্রের, তো সেইটার যে আইন, বিচার ব্যবস্থা, শাসনতন্ত্র ইত্যাদি, এগুলোকে ক্রমাগত পর্যালোচনা করতে করে বিভিন্ন রকম ক্রিটিক হাজির করে নিত্য নতুন ডিসকোর্স বিনির্মাণের মাধ্যমে রাষ্ট্র এবং ক্ষমতাকেই পাল্টা একটা সার্ভেলেন্সের মধ্যে রাখতে হবে। তো তাদেরকে আবার একটা দৌড়ের উপর রাখা লাগবে। এখন রাষ্ট্রের যে রাষ্ট্রের যে মন বুঝতে না পারলে তার সাথে ডায়ালগে বসা না গেলে রাষ্ট্র কিন্তু মনে করে যে সে ওয়াক ওভার পেয়ে গিয়েছে। আহ তারা যদি বুঝতে পারে যে বা ধরেন আমরা আপনি আমরা তার সাথে ডিল করতে পারছি না, তাহলে ব্যাপারটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায়। কারণ তারা যদি একবার বুঝতে পারে যে আমি বা আপনি আমরা দুধ ভাত, আমাদেরকে খড় বিচালি, মুড়ি মুড়কি বা হাওয়াই মিঠাই দিয়ে ব্যতিব্যস্ত রাখা যায়, তাহলে তার নাগাল আর কখনো পাওয়া যাবে না। তো মাজহার হোসেন মামলার রায়টা অনুবাদ করার ক্ষেত্রে অন্যান্য অনেক বিষয় মাঝে এই বিষয়গুলো আমাকে কিছু কিছু ইন্ধন জুগিয়েছিল। তো এখন যে আমাদের একটা যে পাশ কাটিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এটা আমি করছি যে এটা কোটানুকোটেই বলছি, ভুল হতে পারে। তো এই প্রবণতার আমার কাছে দুইটা উল্লেখযোগ্য কারণ মনে হয় আর কি। তো একটা ধরেন কারণ হচ্ছে যে সাধারণ মানুষ কি কারণে আইন আইন কারণকে এগুলো পাশ কেটে যেতে চায়। একটা হচ্ছে এগুলো আইন কানুনগুলো ইংরেজিতে লেখা, উচ্চ আদালতের ভাষা আহ, তাও ইংরেজি, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণটা মনে হয় এটা ইন্টেলেকচুয়ালদের জন্য বা ওনাদের জন্য, সারা শত সমাজের জন্য প্রযোজ্য। ওনাদের ইংরেজি সমস্যা না, ইংরেজি খুব ভালো বোঝেন এবং অন্য যে কারো চেয়ে খুবই ভালো বোঝেন, স্প্যানিশ, ফ্রেঞ্চও ওনারা বুঝতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আইন কানুনের যে ইংরেজিটা, এটা আসলে ঠিক খবরের কাগজে বা মুখের কথায়
গল্প উপন্যাসের এইরকম ইংরেজি না আর কি। এটা খুবই ঘোরালো পেঁচালো, একটু পরিভাষা জার্গনে ভরপুর থাকে। তো এখন এই রায়টা অনুবাদ করতে গিয়ে আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি যে সাধারণ মানুষ বলতে যে কোনো সাধারণ মানুষ, আহ, শুধু আইনের বাইরের লোক ছাড়া সবাইকে আমি ধরলাম যে এটা তারা সাধারণ মানুষের আহ, ক্যাটাগরিতে আমি ধরছি আপাতত। তো মিলাদ ধরে ভাই একটু সংক্ষিপ্ত করতে হবে, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে। আচ্ছা, কতক্ষণ আর পাবো আমি? আমরা আপনি আর 5 মিনিট সময় নেন। জি অসুবিধা নেই, অসুবিধা নেই, বলতে দেন। হ্যাঁ, জি জি। অসুবিধা নেই, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এগুলো করতে গিয়ে আমার মনে হয়েছে যে আইনের জগতের বাইরে যে সাধারণ বোঝা, বিচার ব্যবস্থা, শাসন কাঠামো বা আইন কাঠামো, বিচার ব্যবস্থা, এগুলো বোঝার জন্য কিছু প্রতিবন্ধকতা থাকে আমাদের সাধারণ মানুষের মধ্যে। সেগুলো হচ্ছে কি, কিছু শব্দ থাকে, কিছু ধারণা, তত্ত্ব, আইনি পরিভাষা, এইগুলো এগুলো একটু প্রবলেম তৈরি করে বোঝার ক্ষেত্রে। তো আমি এইগুলোকে একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো সেটা আমি প্রাককথন যে অংশটা আমার বইয়ের, সেখানে এটা একটু চেষ্টা করেছি। তো এইখানে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, যে আত্মরক্ষামূলক আরেকটা নক্তা দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে এরকম এভাবে ভাবছি যে একটু পাশ কেটে যেতে চান ওনারা, তো এটাকে আবার একটা নব্য ওরিয়েন্টালিস্ট দৃষ্টিভঙ্গি, যে ওনারা কিছু জানেন না, ওনাদেরকে শিক্ষিত করা আমার একটা ডিভাইন রেসপন্সিবিলিটি, এরকম ভেবে আসলে ভাবলে মহাপাতক হবে। তো অত অত বড় কিছু যে ভাবছি না। এটাকে আমার বড় জোর আক্ষেপ বলতে পারেন আর কি। যে আক্ষেপটা হলো যে যা আমাদের যে ইন্টেলিজেন্সিয়া, ওনাদের যে জানা বোঝার যে গভীরতা, উচ্চতা এবং ব্যাপ্তি, সেগুলো নিয়ে ওনারা এত দূরে থাকেন আর কি, খুব একটা আড়ালে থাকেন। তো এত তত্ত্বীয় গভীরতা, বিষয় বা চিন্তার বহুত্ব, এবং সেসব প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশের যে নান্দনিক অসামান্য ক্ষমতা আছে ওনাদের, তো সেগুলোর কিছু একটা অংশ যদি ওনারা এই শাসন কাঠামো, আইন, বিচার জগতের জন্য ব্যয় করতেন, তাহলে কি ভালো না হতো। তো এখন বইতে কি আছে সেটা এর মধ্যে আলোচিত হয়ে গিয়েছে, আমি সে বিষয়ে আর বলছি না। তা আমি বরং রাইটাতে কি আছে সে বিষয়ে দু একটা কথা বলতে চাই। তো এখানে আছে দেশবরেণ্য আইনজ্ঞদের যুক্তি, তথ্য পাঠ বিশ্লেষণ, সার কথা, কিভাবে বিচারিক পরিমিতি বোধ, রাজনৈতিক প্রশ্নের সীমাকে লঙ্ঘন না করে যে বিচারিক উচ্চ মার্গ দর্শন করা যায়, সেটার একটা অনুপম বিবরণ পাওয়া যাবে। আর এই রায়টা বাংলা অনুবাদ করাটা খুব জরুরি মনে করছি অন্য একটা কারণ। সেটা হচ্ছে আমার মতে না, এটা যে কোনো মতেই ইতিমধ্যে কিছুটা আলোচিত হয়েছে। সেটা সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা, পৃথককরণ, এগুলা আমার কাছে নিছক উকিল বা জজদের বিষয় না। জাজরা কয় টাকা কম পেলেন বা বেশি পেলেন বা কি পেলেন না, এগুলো এই মামলার একেবারেই প্রান্তিক ও মামুলি বিষয়। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেশের নাগরিকদের প্রতিদিনের যে ন্যায় পাওয়ার হিস্যা জড়িয়ে পেঁচে আছে এই মামলার আলোচিত এবং মীমাংসিত বিষয়গুলোর মধ্যে। এখন এই মানুষগুলো কারা? এরা 1971 সালে একবার যুদ্ধ করে স্বাধীন হয়েছিল। তারা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু তারা ছিল নিষ্পেষিত এবং প্রাপ্তির রাষ্ট্রীয় দিক থেকে প্রাপ্তির তলানিতে ছিল। তার আগে 24 বছর আগে আরো একটা পার্টিশন হয়েছিল। তো ওই সময় আমাদের এই ভূখণ্ডের মানুষগুলো, যারা প্রধানত বাঙালি মুসলমান ও তফসিলি সম্প্রদায় ও দলিত, তারা কিন্তু 47 পূর্ববর্তী বাংলায় সংখ্যাগরিষ্ঠ ছিল। থাকলেও তারা উচ্চ বর্ণের ভূস্বামী, আমলা বা ব্যবসায়ী, ওনাদের তারা শোষিত নির্যাতিত ছিল। তো তখনও তারা আসলে এক ধরনের একটা ন্যায়ের সন্ধানে একটা নতুন রাষ্ট্রে যোগ দেয়, পাকিস্তানে। যাই হোক, সেই পাকিস্তান প্রথমেই আমাদের তফসিলি জনজাতিকেই প্রথমে বিশ্বাসঘাতকতা করে, তারপর বাঙালিদের সাথেই করে। পরে অবশ্য আমরা দুই দল একত্র হয়ে পাকিস্তানিদেরকে কিক আউট করে দিচ্ছি। তো এই যে ক্রমাগত একটা ন্যায্যতা প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জীবনে ন্যায্যতা প্রতিষ্ঠার যে সংগ্রাম লিপ্ত আছে, তো এই মানুষদের আর কি, এই মানুষদের আসলে ন্যায় বিচার পাওয়াটা একটা মানে পরম মাত্রার অধিকার। হ্যাঁ, এটা কোনোভাবে আপোষযোগ্য না। অন্য অনেক বিষয়ে কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু এই মানুষদের ন্যায় পাওয়াটার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। তো এখন এই যে নাগরিকদের যে এই পরমাধিকার, তো এটার যে দার্শনিক ডিসকোর্স,
গুলোর যে একটা বিদ্যায়তনিক পরীক্ষা এবং সেটা বাস্তবায়নের যে বাস্তব পদ্ধতি, সেগুলো আসলে আলোচিত হয়েছে এই রায়ে। আহ, তো এখন আর খুব বেশি আমি আ- আর আমি এখানে শেষ করে দিতে চাই খুব অল্প কিছু, কারণ হচ্ছে অনেক কথাই বলেছি। তো আমার এর মধ্যে কিছু আরিফ ভাই কিছু চমৎকার বিষয় তুলে ধরেছেন। তো এইগুলো আমার মনে থাকবে, যদি সামনে ভবিষ্যতে যদি কখনো দ্বিতীয় সংস্করণ বা অন্য কিছু হয়, তখন এগুলা খুবই কাজে দেবে। আপনাকে ধন্যবাদ। আর তাহলে এখানে শেষ করি। আমার অল্প বিদ্যার ভয়ঙ্কর রূপটা আর আপনাদের দেখাতে চাচ্ছি না। ধন্যবাদ।